হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছে আমরা, এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, যেখানে সব থেকে বড় কোথাও অশান্তির জায়গা, দুশ্চিন্তার জায়গা, বিরক্তির জায়গা হয়ে উঠেছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখান থেকে প্রত্যেক মুহূর্তে কি ধরনের মন্তব্য আসছে আমরা দেখছি, শুনছি, আমরা হাসছি, আমরা মজা পাচ্ছি যে কি বলছে বাংলাদেশের লোকজনেরা। এত সাহস, ভারতকে অপমান করে, ভারতকে অসম্মান করছে, ভারতের পতাকার অবমাননা হচ্ছে, যা খুশি তাই বলছে, হাস্যকর কথা বলছে। 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার, এরপর ভারতবর্ষে গজওয়ায়ে হিন্দ, মোগল শাসন নিয়ে এসো ভারতবর্ষে, গজওয়ায়ে হিন্দ করো, ভারতবর্ষের জেলা ধরে ধরে, শহর ধরে ধরে, রাজ্য ধরে ধরে সেগুলোকে তার ইসলামীকরণ করো। হাসি পাচ্ছে? খুব হাসি পাচ্ছে কি? যাদের খুব হাসি পাচ্ছে তাদের জন্য বেশ কিছু খবর দিয়ে রাখা দরকার। কারণ যাদের মধ্যে হাসি, যাদের হাসি পাচ্ছে তারা ভুলে গেছেন হয়তো যে যাবতীয় তিরিং বেরিং লাফানো ঝাপানো বাংলাদেশের, তার জন্য যাবতীয় অক্সিজেন যেটা সাপ্লাই হয় বাংলাদেশের কাছে, সেটা যায় আসলে এই রাজ্য থেকে। একটা অক্সিজেন লাইন রয়েছে। দেখবেন বাংলাদেশে যত এই সমস্ত ঘটনাগুলো ঘটে, যত এই ধরনের ঘটনাগুলো ঘটে, ভারত বিদ্বেষী মন্তব্যগুলো হয়, তাতে এই রাজ্যের একটা বড় অংশ সেগুলোকে সাপোর্টও করে। তারা নাকি সেকুলার, বা তারা হচ্ছে শাসক দলের রাম শ্যাম যদুমতু চালাচামুন্ডে। তাদের বক্তব্য হচ্ছে যে কোথাও কিছু হচ্ছে না নাকি। আসলে এই রাজ্য থেকে যে অক্সিজেন যাচ্ছে তার নমুনা হাতে নাতে পাওয়া যাচ্ছে। সীমান্তে লাখ লাখ টাকার প্যাকেজ চালু হয়ে গেছে। এত লাখ টাকার প্যাকেজ দিন, পাবেন আধার কার্ড, ভোটার আইডি কার্ড। এত লাখ টাকার প্যাকেজ দিন, প্যাকেজের একটু বেশি বাড়ান, তাহলে আধার কার্ড, ভোটার আইডি কার্ডের সঙ্গে কলকাতা থেকে পাসপোর্টও হয়ে যাবে। যদি এত লাখ টাকার প্যাকেজ নেন তাহলে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, সঙ্গে পাসপোর্ট আর একটা স্কুল সার্টিফিকেট ফ্রি হয়ে যাবে। এগুলো চলছে, এগুলো এই রাজ্য থেকেই চলছে। জায়গায় জায়গায় রীতিমতো ক্যাম্প করে চলছে এবং সেই কাজগুলো হচ্ছে। সেই সমস্ত ভুয়ো জাল সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি কার্ড দেওয়া হচ্ছে, সেগুলো নিচ্ছে জঙ্গিরা হাতে করে। আর তারপর তারা তাদের মতো করে মডিউল সেট করে নিচ্ছে। কেউ চলে যাচ্ছে দিল্লি, কেউ চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, কেউ চলে যাচ্ছে মুম্বাই, কেউ চলে যাচ্ছে গুজরাট। কিন্তু এটা হয়ে যাচ্ছে সেই নিশ্চিন্তের প্ল্যাটফর্ম। এবং বিগত কয়েকদিন ধরে যে একের পর এক খবর সামনে আসছে, তাতে শান্ত থাকতে পারছে না ইন্ডি জোটের একাংশ। যেরকম আগের দিন আপনাদের শুনিয়েছিলাম, অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছিলেন যে এখনো সময় আছে কেন্দ্রকে, রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে, না হলে এরপর মালদা মুর্শিদাবাদের যে অবস্থা হবে তাতে তা নিজের দেশে আর ধরে রাখা যাবে না। বাংলাদেশে মিশতে চাইবে মালদা মুর্শিদাবাদ। কারণ খাতায় কলমে আপনাদের মনে হয় যে হয়তো 60%, 70% সেখানে মুসলিম ভোটার রয়েছে, কিন্তু আসলে সেখানে মাইনরিটি হয়তো তার থেকেও বেশি। সংখ্যা গুরু বলে যাদের আমরা জানি দেশে হিন্দু, সে হিন্দুরা মালদা মুর্শিদাবাদে কতটুকু হয়ে রয়েছে? ক্রমশ তাদের সংখ্যা কমছে। এক একটা মালদা মুর্শিদাবাদের হিন্দু পরিবার, সেই সমস্ত পরিবারে কজন করে তার উত্তরসূরি থাকে, সেই সমস্ত পরিবারে কটা করে সন্তান থাকছে। ক্রমশ ছোট থেকে ছোট পরিবার হয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের। মালদা মুর্শিদাবাদের আধা হিন্দু ছেলেমেয়েরা তারা বড় হয়ে আর মালদা মুর্শিদাবাদে থাকেই না। তারা কাজের সূত্রে চলে আসছে কলকাতা, বা কাজের সূত্রে চলে যাচ্ছে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, উড়িষ্যা। কেউ কেউ বিবাহ সূত্রে চলে যাচ্ছে বিদেশে। মালদা মুর্শিদাবাদের মেয়েরা অনেকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে। যে ছেলেদের সঙ্গে বিয়ে হচ্ছে তারা অন্য রাজ্যে থাকে, আর ছেলেরা কাজের সন্ধানে চলে যাচ্ছে ভিন রাজ্যে। কেউ আইটি সেক্টরের চাকরি নিয়ে, কেউ বা অন্য কোনো চাকরি নিয়ে, অন্য কোনো কাজ নিয়ে। আর প্রচুর প্রচুর মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে।
মালদা, মুর্শিদাবাদ, বারবার পার্টিকুলার এই দুটো রাজ্যের কথা বলছি। যদিও আজকে একের পর এক আরও অনেক তথ্য সামনে নিয়ে আসবো, যে তথ্যগুলো দেখলে আপনাদের রাতের ঘুম উড়ে যাবে। যারা রবিবার সোজাসুজি স্বর্ণালী দেখছেন তারা দেখবেন এবং ভাববেন, এই যে হাসি মস্করাগুলো করছেন না বাংলাদেশের একটা অংশের এই ধরনের আবোল তাবোল ভুল ভাল কথা শুনে, হাসতে হাসতে হাসি শেষ হয়ে গেলে মনে রাখবেন যে আপনার রাজ্য, আমাদের রাজ্য এই হাসির খোরাকগুলো যোগান দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই করছে বাংলাদেশের এই সমস্ত কট্টরপন্থী ভারত বিদ্বেষী লোকজনেদের। কত আগে থেকে আমাদের দেশে বলা হয়েছিল এনআরসি করাতে, বলা হয়নি? এনআরসি করানো হয়েছিল। এনআরসি না করানোর জন্য রাস্তা দাঁড়িয়ে পড়েছিল একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে তৃণমূল। এক শ্রেণীর বুদ্ধিজীবী, তাদের বুদ্ধি আসলে শুধুমাত্র দেশবিরোধী কার্যকলাপে, কোনো সুস্থ বিষয় তাদের বুদ্ধির কোনো পরিচয় পাওয়া যায় না। এক শ্রেণীর ধান্দাজীবী, এক শ্রেণীর বুদ্ধিজীবী, সুবিধাজীবী, তারা নেমে পড়েছিল গান বাজনা নিয়ে, কাগজ আমরা দেখাবো না, আমরা এই দেশেতেই থাকবো, অন্য কোথাও যাব না। আর তাদেরকে কাগজ দেখাতে বলাই হয়নি, কিন্তু তাদের দায়বদ্ধতা রয়েছে এই সমস্ত জামাতি, কট্টরপন্থী, এই সমস্ত জঙ্গি সন্ত্রাসবাদীদের বোধহয় গার্ড করার তাদের দায়বদ্ধতা ছিল। তাই জন্য তারা এই সমস্ত নাটক, নভেল করে, থিয়েটার, গান বাজনা করে, ভিডিও অ্যালবাম করে এনআরসি প্রসেসটাকে আটকাতে চেয়েছিল। এনআরসি না হলে জানবেন কি করে প্রতিবেশী দেশ থেকে কত সংখ্যক মানুষ বেআইনিভাবে ঢুকে আমাদের দেশে বসে রয়েছে, আমাদের রাজ্যে বসে রয়েছে। তারা ফলস ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট করিয়ে বসে রয়েছে এবং আমাদের ঘরের পাশে, পাশের বাড়ি ভাড়া নিয়ে তারা জঙ্গি মডিউল তৈরি করছে। জানবেন কি করে এনআরসি না হলে? সেই জানা বোঝার রাস্তা বন্ধ করে রেখেছে এ রাজ্যের শাসক দল আর তার সঙ্গে তার দুই চেলা, লেফট আর রাইট, একদিকে বামপন্থীরা, একদিকে কংগ্রেসরা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে তাদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামছে কোন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি। তারা গান বেঁধেছিলেন কাগজে আমরা দেখাবো না, আমরা এই দেশেতেই থাকবো, আমরা অন্য কোথাও যাব না। অথচ এই মুহূর্তে যে অবস্থা, তাতে হয়তো আমাদেরকেই ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যেতে হবে। আর এই রাজ্যটা হয়ে যাবে প্রতিবেশী জঙ্গি দেশ হতে চলা বাংলাদেশের সাপ্লাই লাইন। এই রাজ্যটা হয়ে যাবে প্রতিবেশী জঙ্গি দেশ হতে চলা, জিহাদি দেশ হতে চলা বাংলাদেশের অক্সিজেনের লাইন, অক্সিজেন সাপ্লাই লাইন হয়ে যাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। কেন বলছি মন দিয়ে এবার শুনুন, পরপর একটা পরিসংখ্যান দেখাবো। কাশ্মীর শান্ত হয়ে গেছে, 370 ধারা লাগু হয়েছে, আর সেই কাশ্মীর থেকে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা চলে আসছে কোথায় জানেন? কাশ্মীর থেকে এই বাংলায়, পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা কাগজ দেখাবেন না, আপনারা এনআরসি হতে দেবেন না। এই রাজ্যে পাকিস্তানিরা থাকবে, এই রাজ্যে উর্দুভাষীরা থাকবে, এই রাজ্যে বাংলাদেশি জিহাদিরা থাকবে, এই রাজ্যে জামাতিরা থাকবে, এই রাজ্যে জামাতের দালালরা থাকবে, কিন্তু কাগজ আমরা দেখাবো না, আমরা এনআরসি হতে দেব না। কি মজা না? একদিকে পাকিস্তান আর অন্যদিকে বাংলাদেশ, এই দুই দেশের জঙ্গিদের এখন সেফ হোম হয়ে উঠেছে বাংলা। শুনে রাখুন, গত বৃহস্পতিবার অসম পুলিশের এসটিএফ এর অপারেশনে রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের জেএমবির সদস্য, মেম্বার মোহাম্মদ আব্বাস আলী এবং মনিরুল শেখকে। আর এবার সরাসরি জম্মু কাশ্মীরের পাক মদতপুষ্ট জঙ্গি, তাকে গ্রেপ্তার করা হয়েছে ক্যানিং থেকে। পাকিস্তানি জঙ্গি এসে বসে আছে ক্যানিং এ, গ্রেপ্তার করেছে কে? কাশ্মীর থেকে এসে পুলিশ। আমাদের রাজ্যের পুলিশ নয়, তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, কোথাও রেপ টেপ হয়ে গেলে প্রমাণ টমান মোছা টোছার কারণে তারা বিষয় নিজেদেরকে ব্যস্ত রাখে, জঙ্গি ফঙ্গি ধরা তাদের কাজ নয়। কাশ্মীর থেকে এসে জঙ্গি ধরে নিয়ে গেছে ক্যানিং থেকে। ভাবুন কি ছবি দেখতে পাওয়া গেছে। পরপর চলুন দেখাই কি হলো, কেন এই প্রসঙ্গটা তুলছি, কেন আমাদের চিন্তা হওয়ার কারণ রয়েছে। পরপর পয়েন্টগুলো দেখাচ্ছি এক এক করে। দেখুন, কাশ্মীর থেকে ক্যানিংয়ে আশ্রয়, শ্রীনগরের টেঙ্গাপোরা, সে টেঙ্গাপোরার বাসিন্দা জাভেদ মুন্সি। শ্রীনগরের টেঙ্গাপোরার বাসিন্দা জাভেদ মুন্সি মুসলিম লীগকে সক্রিয় করার কাজ চালাতো এই জাভেদ মুন্সি। মুসলিম লীগকে সক্রিয় করার কাজ, শুধু তাই নয়, তেহরিকে মুজাহিদিনের সদস্য ছিল এই জাভেদ। আর কি ইনফরমেশন পাচ্ছি আমরা?
কাশ্মীরের সাহেবগঞ্জে নাশকতার সঙ্গে জড়িত এই জাভেদ একাধিক নাশকতামূলক কাজ করে আসছে। ইউএপিএ ধারায় মামলা হয় এবং তাতেই সেই মামলা চলে, তাতেই জাভেদের নাম চলে আসে সামনে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে, নভেম্বরে কাশ্মীর থেকে ক্যানিংয়ে চলে আসে জাভেদ। ভাবুন, সুদূর কাশ্মীর, সেই কাশ্মীর থেকে চলে আসছে ক্যানিংয়ে, কারণ জানে পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে পারলে নিশ্চিন্ত আর কেউ টিকিয়েও ধরতে পারবে না। শাল বিক্রেতার হাত ধরে ক্যানিংয়ে প্রবেশ। প্রতি বছর শীতের সময় কাশ্মীর থেকে আসে শাল বিক্রেতারা, আসলে তাদের মাধ্যমে চলে আসছে পাকিস্তানি জঙ্গি সরাসরি আমাদের রাজ্যে। গোলাম মোহাম্মদ ক্যানিংয়ে শাল বিক্রি করতে আসতেন। গোলাম মোহাম্মদ তার নাম, কাশ্মীরের শাল বিক্রেতা পশ্চিমবঙ্গ আসতো। 5 থেকে 6 মাস কাশ্মীরে থেকে এখানে, তারপরে কাশ্মীরে চলে যান। 5-6 মাস থাকার পর তারা কাশ্মীরে চলে যান। আবার গোলাম মোহাম্মদের বাড়ি ভাড়া, গোলাম মোহাম্মদকে বাড়ি ভাড়া দেন সুপ্রিয়া পিয়াদার তাকে বাড়ি ভাড়া দেয়। গোলাম মোহাম্মদের বাড়িতে এরপরে আসে জাভেদ। ভাবুন, এখানে এসে বাঙালির বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকছে। 25শে নভেম্বর ভাড়া দিয়েছিল তাকে গোলামকে। এবং তারপর কি হলো, তারপর ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার ছক ছিল। এর আগে একাধিকবার বাংলাদেশ গিয়েছিল, আবারও ক্যানিং থেকে বাংলাদেশ যাতায়াত করার ছক। সমস্ত জঙ্গি মডিউল তৈরি করার কাজ করছিল সে ক্যানিংয়ে বসে। ক্যানিং থানা থেকে মাত্র 600 মিটার দূরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এই ভয়ঙ্কর জঙ্গি। একের পর এক ইনফরমেশনগুলো সামনে যখন আসছে, আমরা অবাক হচ্ছি। অদ্ভুত বিষয়, ক্যানিং পুলিশের কাছে কোনো খবর ছিল না। ক্যানিং থেকে কাশ্মীর পুলিশের জালে শেষ পর্যন্ত ধরা পড়ল জাভেদ। এই খবরগুলো যখনই সামনে আসে তখন একটাই প্রশ্ন আসে যে এই ভয়ঙ্কর জঙ্গি যারা এ রাজ্যে যখন ধরা পড়ছে, সে সময় ক্যানিংয়ের পুলিশ কি করছে, এ রাজ্যের পুলিশ কি করছে? তেহরিক উল মুজাহিদিনের সদস্য এই জাভেদ এতদিন ধরে আসছে, এতদিন ধরে এসে এখানে কাজ চালাচ্ছে, জঙ্গি মডিউল তৈরি করছে, হয়তো আশপাশের ছেলেদের মগজ ধোলাইয়ের কাজও করছে। তারপর তাদের কারোর কাছে কোনো খবর নেই। আমরা হাসাহাসি করছি। আরে ভাই, হাসাহাসি করার আগে নিজের রাজ্য পুলিশের দিকে নজর রাখা উচিত আমাদের। বাংলাদেশের একটা অংশ উচ্চিংড়ের মতো লাফাচ্ছে কেন? তারা এত বড় বড় বাতেলা মারছে কি করে? চূড়ান্ত অশিক্ষা নিয়ে ভারতের দয়া দাক্ষিণ্যে বেঁচে এই ভিখিরিরা আস্ফালন করছে কি করে? কারণ এই ভিখিরিরা জানে যে এ প্রান্তে, এ রাজ্যে কিছু দালাল বসে রয়েছে, তাদের জামাতের দালাল, তেহরিকুল মুজাহিদিনের দালাল, বাংলাদেশের দালাল কিছু বসে রয়েছে আমাদের রাজ্যে। এবং তারা প্রতি মুহূর্তে এদেরকে লুকিয়ে চুরিয়ে রাখার কাজ করছে এবং প্রতি মুহূর্তে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। এদেরকে আইডেন্টিফাই করুন, সোশ্যাল মিডিয়ায় এদেরকে আইডেন্টিফাই করুন, যারা বোঝাবে আপনাদেরকে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, সবটাই নাকি বাড়াবাড়ি করে দেখানো হচ্ছে। আসলে এরাই হচ্ছে সাপ্লাই চেন, এরাই হচ্ছে অক্সিজেনের সাপ্লাই লাইন, যারা এদেশে বসে, এ রাজ্যে বসে, রাজ্যের খেয়ে পড়ে কাজ করছে বাংলাদেশের জন্য। তারা বোঝাবে না, এই খবর তারা দেখাবে না। বাংলাদেশে হিন্দু নিধন হলে তারা দেখায় না, তারা সেই নিয়ে কথা বলতে রাজি হয় না। মেট্রো স্টেশনে কে চুমু খেলো সেই নিয়ে তারা কথা বলতে রাজি হয়, কিন্তু বাংলাদেশে হিন্দু মরলে তাদের কিছু যায় আসে না। কথা বলছিলাম এই জালে জঙ্গি জাভেদ মুন্সিকে নিয়ে। জাভেদ কে, কতখানি ভয়ঙ্কর এই জাভেদ, এর প্রোফাইলগুলো দেখে নেওয়া যাক। চলুন, সময় নষ্ট না করে প্রোফাইলগুলো পরপর দেখা যাক। কতখানি ভয়ঙ্কর এই জঙ্গি জাভেদ মুন্সি। তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ। তেহরিক উল মুজাহিদিন পাক আইএসআই এবং লস্করে তৈবার ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন। সরাসরি পাকিস্তানের আইএসআই এবং লস্করে তৈবার সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে কাজ করে এই জঙ্গি সংগঠন। অর্থ আসে সৌদি আরব থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে। অনেক সময় সৌদি থেকে ডাইরেক্ট অর্থ আসে না, সৌদি থেকে অর্থ যায় পাকিস্তান, বাংলাদেশ, সেখান থেকে ঘুর পথে বাংলাদেশের থেকে অস্ত্র ঢোকে এদের কাছে। তেহরিক উল মুজাহিদিনের আইইডি বিশেষজ্ঞ হচ্ছে জাভেদ। আইইডি বুঝতে পারছেন তো, বিস্ফোরক, কোথাও বিস্ফোরণ করা, বিস্ফোরককে বোঝাই রাখা, বিস্ফোরককে সেফ রাখার কাজ করে এই জাভেদ। পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে জাভেদ, দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে এই জাভেদ। কাশ্মীরের নাশকতার সঙ্গে জড়িত এই জাভেদ
একাধিক ঘটনায় আইডি ব্লাস্টের ঘটনায় তার নাম রয়েছে। মাদ্রাসার পড়ুয়াদের মগজ ধোলাইয়ের কাজ হচ্ছে জাভেদের। এলাকার মাদ্রাসাকে আইডেন্টিফাই করা, তারপরে মাদ্রাসার পড়ুয়াদেরকে আলাদা আলাদা করে মগজ ধোলাইয়ের কাজ করে নিজের টিমে নিয়ে আসা। জম্মু কাশ্মীর পুলিশের ওয়ান্টেড লিস্টে নাম রয়েছে এই জাভেদের, ওয়ান্টেড লিস্টে নাম রয়েছে জাভেদের। একাধিকবার বাংলাদেশ এবং পাকিস্তান যায় জাভেদ। মাঝে মধ্যেই কাজের সূত্রে এই ধরনের ট্রেনিং মডিউল প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য কখনো পাকিস্তান কখনো বাংলাদেশ যায়। নিষিদ্ধ গ্রুপ তৈরি করে জঙ্গি প্রশিক্ষণ চালায়। শুধু তাই নয়, নিষিদ্ধ গ্রুপ দেখছেন তো, এই গ্রুপগুলো আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ। বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে জাভেদ এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের লোকজন এবং পাকিস্তান বিভিন্ন নাম ভারিয়ে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে এবং সেখান থেকে বেসিক মডিউল চালানো হয়। শেখানো হয় কোড ল্যাঙ্গুয়েজ, কোড ওয়ার্ড, সাংকেতিক অর্থ, সাংকেতিক শব্দ। এই কাজগুলো এখানে বসে, ক্যানিংয়ে বসে দিনের পর দিন করে যাচ্ছিল জাভেদ। কেউ কিছু জানে না। শুধুমাত্র কেউ কিছু জানে না তা তো নয়, তার সঙ্গে সঙ্গে কারোর কাছে কোনো খবরও নেই। আমাদের রাজ্যে বসে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তিনি বলেন ইসলামের দাওয়াত দেওয়া দরকার। তিনি বলেন যে লঘুরা সংখ্যাগুরুর ওপরেও সংখ্যাগুরু হবে। এ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এ রাজ্যে বসে সব থেকে বেশি সংখ্যালঘু অধ্যুষিত অংশ, সেগুলোকে কেন সংখ্যালঘু অধ্যুষিত বলা হয় জানি না, মানে সংখ্যালঘু তো অ্যাকচুয়ালি সংখ্যাগুরু হয়েই গেছে সেখানে, মালদা মুর্শিদাবাদ। এই রাজ্যে বসে রাজ্যের বিধায়ক এই ধরনের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বসে বলে যে আমরা 30%, ওরা 70%, বেশি কথা বললে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এ রাজ্যে বসে রাজ্যের একজন মন্ত্রী তিনি সাংবাদিককে বলেন যান আগে গিয়ে উর্দু শিখে আসুন, তারপর আপনার প্রশ্নের উত্তর দেব। সে রাজ্যে তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি এসে বসে থাকবে না, জঙ্গি সংগঠনের মডিউল চালাবে না, মাদ্রাসা ছাত্রদের ব্রেন ওয়াশ করবে না তো কি করবে? হরিনাম সংকীর্তন করবে, রাম নাম জপ করবে, নাকি এখানে বসে চাঁদে যাওয়ার জন্য করে আলাদা করে প্রোগ্রাম ডিজাইন করবে, চন্দ্রযান 3, চন্দ্রযান 4 এর রিসার্চ চালাবে? কি হবে? এটাই তো হওয়ার, তো এটাই হচ্ছে। একাধিক লোকের সঙ্গে কথা বলেছি আমরা এরপর, বিশেষত ক্যানিং থেকে। ক্যানিংয়ের লোকজনেরা বলছেন যে তারা নাকি জানতেনই না জঙ্গি রয়েছে। আরে ক্যানিংয়ের সাধারণ লোক নাই জানতে পারেন, রাজনীতিবিদ, বড় বড় রাজনীতির কারবারিরা, নেতা নেত্রী, যাদের কাছে সেই সমস্ত প্যাকেজিং কিভাবে হয় জানা আছে। আধার কার্ড নেবেন এত লাখ টাকা, ভোটার আইডি কার্ড নেবেন এত লাখ টাকা, তার সঙ্গে পাসপোর্ট এত লাখ টাকা, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট নিয়ে নিলে একটা স্কুল সার্টিফিকেট ফ্রি ফ্রি ফ্রি। এইরকম সুন্দর ক্যাম্পেইন যারা জানে, ক্যাম্পেইন কোথায় হয়, কিভাবে হয়, মঞ্চে ওঠে কি বলতে হয়, কোন কোন জাকির ভাইয়ের কাছে যেতে হয় যেখানে গেলে ফ্রিতে পাওয়া যাবে তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এসে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, আর বেশ কয়েক লাখ টাকার প্যাকেজের মধ্যে একটা স্কুল সার্টিফিকেট ফ্রি ফ্রি ফ্রি। তারা কিছু জানে না। পাকিস্তান থেকে জঙ্গি, লস্করে তৈবার জঙ্গি, পাকিস্তান ISI ট্রেনিং নেওয়া জঙ্গি আমাদের এই রাজ্যের ক্যানিংয়ে বসে আছে। ক্যানিংয়ের পুলিশ তো কিছু জানে না, কারণ ওই যে বললাম পুলিশদের কাজ হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রাজ্যে কোথাও যদি মহিলাদের শ্লীলতাহানি হয়, 8 থেকে 80 বছরের মহিলাদের যদি ধর্ষণ হয়, তাহলে প্রথমে সেই কমপ্লেন না নেওয়া। দ্বিতীয়ত কমপ্লেন নিলেও সেই কমপ্লেনে যার বিরুদ্ধে কমপ্লেন রয়েছে সে যদি সংখ্যালঘু হয় তাহলে সেই বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া। তৃতীয় হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলেও তথ্য প্রমাণ নষ্ট করে সাজাকে লঘু করে দেওয়া। এই সমস্ত নানা রকম জটিল কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে, জঙ্গি ধরা তাদের কাজ নয়। ক্যানিংয়ের লোকজন কি বলছেন একবার শোনা যাক, শুনুন তারা কি বলছেন। আমরা দেখি আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ির জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো, বাড়ির সামনে একদম। আমাদের আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে, কি অবস্থা আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবো তো এক্ষুনি আমি বলে দেবো এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। অবশ্যই এটা একটা পাড়ার বদনাম। আমরা দেখি
আমরা কিন্তু রাতেবেলা করে যাই ওদের বাড়ি জিনিসপত্র দেখতে, কিন্তু কোনো লোক আছে দেখি না। বাড়ির পাশেই তো। আমার বাড়ির সামনে একদম, আমার তো আতঙ্কিত বিশাল, আমাদের বাচ্চারা আছে কি অবস্থা, আমরা তো কোনো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে। তা এখন তো মানে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো আর রাখবো তো এক্ষুনি আমি বলে দেবো এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। অবশ্যই এটা একটা পাড়ার বদনাম। চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিই আজকে, যা ঘুম থেকে ওঠার জন্য জাগার জন্য যথেষ্ট, এবং সেই সমস্ত মানুষের চোখে চোখ রেখে কানটা মুলে দিয়ে প্রশ্ন করার জন্য যথেষ্ট যে কেন বলেছিলেন সেদিনকে কাগজ দেখাবেন না, কোন কোন জঙ্গিদেরকে আপনাদের প্রোটেকশন দেওয়ার দরকার রয়েছে, কেন সেদিনকে গান বেঁধেছিলেন যে কাগজ আমরা দেখাবো না, আমরা এই দেশ কাগজ দেখাবো না, কোন কোন জঙ্গিদের প্রোটেকশন দেওয়ার কাজ আপনাদের রয়েছে, দায়িত্ব আপনাদের রয়েছে, কোন কোন দেশদ্রোহিতার কাজের সঙ্গে আপনারা জড়িত, যে আপনাদের এনআরসি নিয়ে সমস্যা আছে, আপনারা চান যে জঙ্গি বাংলাদেশি তারা সমস্ত এই রাজ্যেই থাকুক, তারা অন্য কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকবে, খাবে, মেলা করবে, ঘুরে ফিরে বেড়াবে, আর দু চারটে ব্লাস্ট ফাস্ট করাবে, মাদ্রাসা ছাত্রগুলোকে ব্রেন ওয়াশ করাবে, কোন স্বার্থ রয়েছে আপনাদের? এই সমস্ত লোকগুলো যারা এই ধরনের বুদ্ধিজীবীর মুখোশ পরে, অভিনেতা অভিনেত্রী কবি সাহিত্যিকের মুখোশ পরে এই ধরনের কাজগুলো করে বেড়ায়, দেশদ্রোহী কাজ, সেই সমস্ত লোকদের চোখে চোখ রেখে কানটা মুলে প্রশ্ন করা উচিত, এবার সময় এসেছে। চলুন আর একটু জানাই, কিছু ইনফরমেশন দিই। জঙ্গি জাল কিভাবে বিস্তার করছে এবং কিভাবে সেফ হেভেন হচ্ছে আমাদের রাজ্য। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে স্লিপার সেল তৈরির ছক চলছে। এই স্লিপার সেল তৈরি হচ্ছে কোথা থেকে? পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত বিস্তৃত একটা জাল রয়েছে যেখানে স্লিপার সেল তৈরির কাজ চলছে। আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, কম বয়সীদের মগজ ধোলাইয়ের কাজ চলছে, মূলত টার্গেট করা হচ্ছে সমস্ত মাদ্রাসা থেকে বের হওয়া পড়ুয়া বা মাদ্রাসার পড়ুয়াদের আলাদা করে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদেরকে ডেকে নিয়ে সেই ধরনের মগজ ধোলাইয়ের কাজ চলছে। এছাড়াও কিছু প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কিছু যারা দেশদ্রোহী মানসিকতার ভারত বিরোধী মানসিকতা পোষণ করে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাদেরকে নিয়ে আর মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কাজ, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া শুরু হচ্ছে, যাতে শুধুমাত্র বাইরে থেকে নয় ঘর থেকেও শত্রু তৈরি করা যায়, শত্রুর জন্ম দেওয়া যায়। নভেম্বর থেকে শুরু হয়েছে নাশকতার ছক। নভেম্বরেই ভারতে আসে 2 বাংলাদেশি জঙ্গি। ডিসেম্বরের মধ্যে কাজ হাসিলের পরিকল্পনা তাদের। আপনারা জানেন যে বাংলাদেশের এক জঙ্গিদেরকে এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গিদের পর্যন্ত বাইরে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে নভেম্বরে 2 জঙ্গি, মার্কামারা দাগি 2 জঙ্গি এসেছে এবং তারা এই কাজটা করছে। এর মধ্যে ভারত বাংলাদেশ মিলে এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তৈরি হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম সংগঠনের সঙ্গে বৈঠকও চলেছে। এবিটি প্রধান জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকও হয়েছে। উদ্দেশ্য একটাই, ভারত বিরোধী কাজ, নাশকতা, ধর্মীয় অস্থিরতা তৈরি করা। টার্গেট করা হচ্ছে মূলত আরএসএস, হিন্দু সংগঠন এবং ধর্মীয় নেতাদেরকে। বাংলা অসম জুড়ে অভিযানও চালায়, এমনকি বাংলা অসমের পাশাপাশি আরও একটা জায়গা এদের কাছে সাপ্লাই লাইন, সেটা হচ্ছে কেরল। অনেকেই চলে যাচ্ছে কেরল সরাসরি হাওড়া থেকে ট্রেন ধরে এবং সেখান থেকেও পুরো বিষয়টাকে অপারেট করা হচ্ছে। ডাইরেক্ট কানেকশন রয়েছে কেরল থেকে পাকিস্তান পর্যন্ত এবং এই কেরল, পাকিস্তান, বাংলাদেশ, এই যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেলের মাঝে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে বসে। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 জঙ্গি, যে খবর আপনারা আগেই জানেন। অন্যান্য রাজ্য থেকেও গ্রেপ্তার হয়েছে 5 জন। বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল তারা নিয়মিত, তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এনআরসির বিষয় ওঠে, তাদের মধ্যেই কিছু একটা বড় অংশ আমাদের রাজ্যে থেকে খেয়ে এদেশে থেকে তারা গান বাজতে শুরু করে, কাগজ আমরা দেখাবো না, আমরা এদেশে থাকবো, অন্য কোথাও যাব না। তাদেরকে সময় কি এখনো আসেনি চোখে চোখ রেখে কানটা মুলে প্রশ্ন করা যে কোন কোন জঙ্গি সংগঠনের দায়িত্ব আপনি নিয়েছেন, তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব নিয়েছেন? বড় বড় কবি সাহিত্যিক, অভিনেতা অভিনেত্রী, দাদারা দিদিরা, যে আপনারা এই ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন এদেশে বসে, কোন জায়গা থেকে, কোন জামাত থেকে দালালি করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন যে এদেশে বসে, রাজ্যে বসে
এগুলোকে প্রমোট করছেন, প্রোটেকশন দিচ্ছেন, আর তাদের প্রোটেকশন, তাদের গান বাজনার চক্করে দীর্ঘদিন ধরে এই সমস্ত স্লিপার সেল ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এখনো যদি প্রশ্নগুলো না করি, এদেরকে চিহ্নিত না করা যায়, তাহলে বুঝবেন বাংলাদেশ থেকে ওঠা আস্ফালনগুলো মিথ্যে নয়। কিছু সাময়িক হাসি মজা ইয়ার্কির জায়গায় হয়তো যেতে পারি আমরা, কিন্তু আসলে নেপথ্যে একটা বড় অংশ কাজ করে যাচ্ছে চুপিসারে। কারণ আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে জঙ্গি রয়েছে, আপনি তার খবর রাখছেন না। এই নিয়ে আজকের সোজাসুজি কিছু প্রশ্ন, আসবো অতিথিদের কাছে। দিল্লি থেকে সে বাংলাতে এসেছে, আমি একবার দেখাবো সেই বাড়িটা। এই বাড়ির ভিতরেই মূলত থাকতো জাভেদ মুন্সি, একদিন থেকেছিল, এবং এর পাশে ক্যানিং এর কাছে যে হাসপাতাল মোড়, সেখানে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ড থেকে মূলত জাভেদ মুন্সিকে গ্রেফতার করা হয়। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয়, সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। অনুপ্রবেশ যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে, তাদের জন্য হচ্ছে। বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ তৃণমূলের করা পাপ এবং ক্রাইমকে লোকাতে ব্যস্ত। আর এই নিয়ে প্রশ্ন করা, এমনি আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যারা স্টুডিওতে আছেন, এক এক করে আলাপ করে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত, রয়েছেন গবেষক জিষ্ণু বসু, এবং রয়েছেন সাংবাদিক রক্তিম দাস। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। যে জায়গাগুলো থেকে আমরা শুরু করেছিলাম আজকে, কারণ এই সময় দাঁড়িয়ে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে প্রায় দিন প্রতিদিন। একদিকে মুর্শিদাবাদ মালদা থেকে জেএমবি জঙ্গি ধরা পড়ছে, আজকে তো সরাসরি ক্যানিং থেকে, এবং তার কানেকশন হচ্ছে লস্করে তৈবা এবং পাকিস্তানের আইএসআই। অথচ এত কিছুর পরও আমাদের রাজ্যের একটা বড় অংশ শাসক দল, আর তার একদিকে বাম, একদিকে কংগ্রেস, তাদের কারোর মনে হচ্ছে না যে অবিলম্বে এখানে এনআরসি করা দরকার। আমরা বাংলাদেশ থেকে কথাগুলো, তাদের হাস্যকর দাবি দেওয়াগুলো শুনে হাসি ঠাট্টা করছি, মজা করছি, কিন্তু বুঝতে পারছি না যে আসলে এই হাসি ঠাট্টার আড়ালে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এখানকার মাদ্রাসার পড়ুয়াদের ব্রেন ওয়াশ করার কাজ চলছে, স্লিপার সেল তৈরি করার কাজ চলছে, এখান থেকে চলে যাচ্ছে কেরালা থেকে সরাসরি কানেকশন তৈরি হচ্ছে। তবু আমরা এনআরসি অবিলম্বে লাগু করার কথা বলছি না। আর কবে বলবো? এক এক করে আসেমি। আমি শুরু করবো আজকে রক্তিম দা আপনাকে দিয়ে। অবশেষে দুয়ারে জঙ্গি, আমার মনে হচ্ছে এই দুয়ারে জঙ্গি টের পাওয়াটা বোধহয় আরও আগে উচিত ছিল। আপনি খুব সঠিকভাবে বলেছেন মুর্শিদাবাদ, আপনারা দেখে থাকবেন, আমি একটু ছোট্ট করে বলে ফেলছি। মুর্শিদাবাদে 1947 সালের পরবর্তী সময় থেকে কিন্তু, বা তার আগে পরে খুব একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, জঙ্গিপনা এগুলো কিন্তু দেখা যায়নি, এটা কিন্তু সত্যি। কিন্তু যে কথাটা আমি বলতে চাই, ইতিহাসটাকে একটু স্মরণ করে দিতে, 1980 সাল নাগাদ দেলোয়ার হোসেন সাইদি বা দেল্লু রাজাকার, একজন কুখ্যাত রাজাকার, যে জামাত এবং বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিল, সে বিভিন্ন জায়গায় ওয়াজ করতো, এবং এই ওয়াজগুলো ছিল ভারত বিরোধী ওয়াজ এবং কট্টর ইসলামের ওয়াজ। এই ওয়াজের ক্যাসেট কিন্তু 1980 সাল থেকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময় থেকেই কিন্তু সংখ্যালঘুরা মানুষরা জানতে পারেন বা জানাতে তাদের হয় যে এই ভূমিটাকে দারুল ইসলামে পরিণত করতে হবে। তার আগে পর্যন্ত তারা কিন্তু পানি না বলে জলই বলতেন। তারা তখন শিখে গেলেন যে না, পানি বলা যাবে না, জল বলা যাবে না, পানি বলতে হবে। এবং এটা ধীরে ধীরে চলতে থাকলো। এবং এটা আমরা কখন দেখতে পারলাম এই জঙ্গিপনাটা? খুব সিগনিফিকেন্ট, তখনও বোধহয় আমরা কেউ খেয়াল করিনি, যখন এনআরসি সিএ বিরোধী মুভমেন্ট হলো এবং মুর্শিদাবাদের মতো যেটা আপাত শান্ত জেলা, সেই জেলায় ব্যাপক হারে স্টেশন ভাঙচুর হলো, দাঙ্গা হাঙ্গামা হলো। অর্থাৎ এই জঙ্গিরাই কিন্তু এই কাজগুলো ঘটিয়েছিল। আপনি দেখুন মুর্শিদাবাদ ঠিক উল্টো দিকে কি
রাজশাহী ডিস্ট্রিক্ট। এই রাজশাহী ডিস্ট্রিক্টেই কিন্তু বাংলায় যে বাংলাদেশের জঙ্গিবাদের সূত্রপাত কার হাত দিয়ে? শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের হাত দিয়ে, অর্থাৎ জেএমবি। এই জেএমবি কিন্তু তৈরি হয়েছে ওখান থেকে, এবং সেই জেএমবির জঙ্গিরাই বিভিন্নভাবে বিভিন্ন নামে আনসারুল্লাহ বাংলা টিম, কখনো কখনো তাদের নাম পরিবর্তন ইত্যাদি করে আজকে ছড়িয়ে পড়েছে। একদম। এবং আইএসআই গত 53 বছর ধরে চেষ্টা করেছে যে ওখানে কি করে বাংলাদেশের ভেতর পেনিট্রেট করা যায়। তারা এতদিন পারেনি, কারণ এতদিন পর্যন্ত ভারতীয় সেনা এবং বাংলাদেশি সেনার সঙ্গে যৌথ প্রশিক্ষণ, যৌথ শিবির ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। 71 সালে যেহেতু মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা তার একটা বিশাল অবদান রেখেছে। কিন্তু এবার এই যে সেনাপ্রধান সাইফ শাহ মির্জা, পাকিস্তানের সেনাপ্রধান, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখন থেকে পাকিস্তানের সেনা কর্মকর্তারা বাংলাদেশের ডিফেন্স একাডেমিতে গিয়ে প্রশিক্ষণ দেবেন, এবং করাচিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পাকিস্তানের যৌথ মহড়া হবে। কি ভয়ঙ্কর, তার মানে বোঝা কি যাচ্ছে ভয়ঙ্কর। আমি আমাদের টিমকেও বলবো এই খবরটা তুলে ধরতে। এক শব্দে শেষ করবো, যদি আইএসআই এর যে ভারতের বিরুদ্ধে যে 53 বছর ধরে পূর্বে যে ফ্রন্ট খোলার যে চেষ্টা, নতুন যে ফ্রন্ট, জঙ্গিবাদের ফ্রন্ট, সেই ফ্রন্ট খোলার চেষ্টা কিন্তু ইউনূস সরকারের বদন্যতায় মৌলবাদীদের আস্ফালনের কারণে আজকে শুরু হলো, যার সূত্রপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পশ্চিম বাংলার বুক থেকে বিভিন্ন গর্ত থেকে জঙ্গিরা বেরিয়ে আসছে, তাদের স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হতে শুরু করেছে। মানে এই জায়গা থেকে আমার একটাই প্রশ্ন, আমার সত্যি মাথায় মানে দুশ্চিন্তা, প্রতিটা পশ্চিমবঙ্গবাসী বুঝে নিন এবার, যেভাবে কোথাও পাকিস্তানের পাশে থেকে কাশ্মীর কাশ্মীর হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত অনেকগুলো বছর চলে গেছে কাশ্মীরকে শান্ত করতে, পশ্চিমবঙ্গ কিন্তু সেকেন্ড কাশ্মীর হতে চলেছে। কারণ আমাদের প্রতিবেশীয় দেশটাও তৈরি হচ্ছে জঙ্গি দেশ, জেহাদি দেশ, এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমি আবারও বলছি, কোথাও প্রশ্রয় যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে আমাদের রাজ্য থেকে, তাদের অক্সিজেন লাইন, সাপ্লাই লাইন কিন্তু আমাদের রাজ্য থেকে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আমি অঙ্কনের কাছে আসার আগে, জিষ্ণুবাবুর কাছে আসার আগে জাস্ট কয়েকটা পরিসংখ্যান তুলে ধরবো। কি যে ভয়ঙ্কর কথা বলেন রক্তিমবাবু, যে কাশ্মীরে করাচিতে ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করছে পাকিস্তানি আইএসআই এবং পাকিস্তানি সেনা, বাংলাদেশ থেকে যাবে কাশ্মীর। বাংলাদেশ জঙ্গি দেশ হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে তারা কি সেকেন্ড কাশ্মীর হয়ে থাকবে নাকি থাকবে না। দেখুন কিভাবে কাজ চলছে, কয়েকটা পয়েন্ট তুলে ধরি মারাত্মক। জঙ্গিদের হাতে হাতে চলে যাচ্ছে ভুয়ো পরিচয়পত্র, কোনো নির্দিষ্ট এলাকাকে টার্গেট করা হচ্ছে, সেই এলাকা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে, এলাকার কোন কোন দালাল রয়েছে যারা কাজ করছে এপার ওপারে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। এই দালালদের কাজ হচ্ছে মোটা টাকা প্যাকেজ তৈরি করা, মানে মোটা টাকার প্যাকেজ, তার মধ্যে হচ্ছে কাঁটাতার পার করে দেবে, তার সঙ্গে একটা আধার কার্ড, একটা ভোটার আইডি কার্ড, একটা পাসপোর্ট, তার সঙ্গে বেশি টাকা দিলে গোটা প্যাকেজের সঙ্গে একটা স্কুল সার্টিফিকেট ফ্রি। এই ধরনের দালালকে আইডেন্টিফাই করার কাজ করে জঙ্গিরাও। অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে জঙ্গিরাও ঢুকে আসছে। স্থানীয় যে সমস্ত পুরসভার অফিস টফিস রয়েছে, সেখানকার অস্থায়ী কর্মচারী যারা, কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা, তাদেরকে খোঁজ খবর করা হয়, তাদেরকে মোটা টাকার প্রলোভন দেওয়া হয়। দালাল এবং অস্থায়ী কর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করে সেই মোটা টাকার প্রলোভন, টাকার টোপ দেওয়া হয়, এবং সেই লক্ষ লক্ষ টাকার প্যাকেজের বিনিময়ে তারা জাল শংসাপত্র, জাল আধার কার্ড, ভোটার আইডি কার্ড তৈরি করে নেয়, এবং তারপর চলে আসে কলকাতায়, কলকাতা থেকে পাসপোর্টও বার করে নেয়। সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, এই সিস্টেম সম্পর্কে রাজ্যের শাসক দল কিছু জানে না, প্রশ্ন উঠলেই সরাসরি বলে যায় যে কেন্দ্র করবে, রাজ্য কি করবে, এই গোটা প্যাকেজটা কি কেন্দ্র চালাচ্ছে? দেখুন, প্রথম কথা, আমাদের প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতজি একটা কথা বলেছিলেন যে আমাদের লড়াইটা আড়াই ফ্রন্টে লড়াই, চীনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, এবং একটি হাফ ফ্রন্ট রয়েছে যেটা ভারতের মধ্যে থাকা এই চীন এবং পাকিস্তানের দালালদের বিরুদ্ধে। আজকে আপনি দেখতে পাচ্ছেন সেই আড়াই ফ্রন্টের কাজটা। এই যে দেখুন, এবং তখনও সতর্ক করেছিলেন 2017 সালে বিপিন রাওয়াতজি যে যখন ভারতবর্ষের কোনো প্রতিবেশী রাষ্ট্রে কোনো মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, তখন সেই অভিঘাতটা সহ্য করতে হবে তার পার্শ্ববর্তী রাজ্যকে। আজকে ঠিক সেইটাই আপনি দেখুন, মৌলবাদীরা যখন আমরা দেখতে পাচ্ছি যে লুঙ্গি পরা তালিবানি
আদানিরা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে, আর সরাসরি যেন পুরো স্লিপার সেল থেকে শুরু করে জঙ্গি সংগঠন, জঙ্গি বাহিনী রাতারাতি পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ হয়ে উঠেছে। আপনি ভাবুন, আপনি আমাদের নাগরিক জীবন কতটা অসুরক্ষিত আমরা জানি না। সাধারণ ক্যানিংবাসী জানেননি তার পাশে একজন জঙ্গি বসবাস করছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এইটাই আমি জানতে পারলাম যতক্ষণ না কাশ্মীর পুলিশ এসে তাকে অ্যারেস্ট করলো। কখনো কাশ্মীর পুলিশ আসে, কখনো ইউপি থেকে এসটিএফ আসে, কখনো অসম থেকে পুলিশ আসে। আমাদের রাজ্যের পুলিশের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা এই সমস্ত জঙ্গি ধরতে পারে না। না, এই যে শেষ 1.5 বছরের আমি যদি পরিসংখ্যান বলি, শেষ 1.5 বছরে পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের টোটাল 36 জনকে ধরা হয়েছে, যার মধ্যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে বা বাইরের পুলিশ প্রশাসন এসে 35 জনকে ধরেছে। তার মানে বুঝুন, বাইরের রাজ্যের পুলিশের কাছে ইনপুট থাকছে যে এই রাজ্যে এতগুলো জঙ্গি রয়েছে, তারা এসে ধরছে। পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে কি মানে কোন শীত ঘুমে রয়েছে আমরা বুঝতে পারছি না। আপনি বললেন না যে দায়টা কি শুধুমাত্র কেন্দ্রের? 2019 সালের 2রা জুলাই একদম লোকসভায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতি, মালদা মুর্শিদাবাদ নিয়ে হচ্ছে না, মালদা মুর্শিদাবাদ এবং বর্ধমানের 33টি অবৈধ মাদ্রাসায় এই জেএমবি এবং তার সাথে আরও 3টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার টেরোরিস্ট আউটফিট চালাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ওয়াশ করে মানে বিভিন্ন ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি তৈরি করছে। এটা 2019 সালে, এই 2019 সালের রিপোর্টের পরে এই অবৈধ মাদ্রাসাগুলোকে বন্ধ করানো হয়েছিল। এই তো তারপরে আমি বলছি 2019 সালে এই রিপোর্ট পাঠানো হলো, 2022 সালে আবার তার নিচেই রয়েছে এই স্বরাষ্ট্র সচিব, তিনি মানে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে আপনারা কি ওই মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। অবাক হয়ে যাবেন, ওই মাদ্রাসাগুলোকে বৈধ মাদ্রাসাভুক্ত করে মাদ্রাসার ফান্ড বাড়িয়ে তাদেরকে আরো প্রশ্রয় দিয়েছে এই রাজ্য সরকার। অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য আমার রাজ্যকে, আপনার রাজ্যকে, আমাদের রাজ্যকে আজকে মৌলবাদীদের আখড়ায় পরিণত করা হয়েছে। মারাত্মক গুরুত্বপূর্ণ কথা কি তাদেরকে বন্ধ তো করাই হয়নি, উল্টে তাদেরকে আরো বেশি অ্যাফিলিয়েশন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরকারি অ্যাফিলিয়েটেড করে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের কি কিছু করার নেই? অঙ্কন কেন্দ্রের কিছু করার নেই, সীমান্ত কেন্দ্রের হাতে তো ঘটনা। কেন্দ্র যদি বন্দোবস্ত করে, কেন্দ্র যদি একেবারে কড়া পদক্ষেপ নেয়, রাজ্য পুলিশ কতদিন পর্যন্ত পারবে এই সমস্ত জঙ্গিদেরকে লুকিয়ে রাখতে? একদম ঠিক কথা বলছেন। আপনি বলুন তো আমরা কতটা মানে সময় আসেনি এখনো, পুরো রাজ্যের যে অবস্থায় রয়েছে, রাজ্যের শাসনটা কেন্দ্রের তরফে কেন্দ্রের হাতে নিয়ে নেওয়া। আমি এক সেকেন্ড বলে তখন এই রাজ্য সরকারি বিএসএফ এর পরিধি বাড়ানোতে বাধা সৃষ্টি করেছে। আমি বলছি আমাদের কত দেখুন, আমরা এই যে রাজনৈতিক বিরোধিতা বা এই যে কেন্দ্র বিরোধিতার এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের নীতি, তার কত বড় ভুক্তভোগী দেখুন। সারা দেশের মধ্যে বিএসএফ তথা কেন্দ্রের মানে সেনাবাহিনীকে আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে। কেন মামলা করতে হয়েছে? সেই বিএসএফ তো পরিষ্কার করে, বিএসএফ এর যিনি রয়েছেন এখানে দায়িত্বপ্রাপ্ত, তিনি পূর্ব ভারতের, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যতক্ষণ না আপনারা ফেন্সিং এর জন্য জমি দেবেন না, বর্ডারকে সীমানায় কাঁটাতার বসানোর জন্য, পাচার শুধু নয়, জঙ্গিদের মধ্যে এখানে টেরোরিস্ট লিঙ্ক বেড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে দেশের সেনাকে আমার রাজ্যের সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে যে আপনি জমি দিন যাতে আমরা সীমান্তটাকে সুরক্ষা করতে পারি, সুরক্ষিত সীমান্ত করতে পারি। এ লজ্জা কোনো রাজ্যের নেই। অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপি বিরোধী সরকার রয়েছে, কিন্তু এখানে এমন একজন আত্মঘাতী বিজেপি বিরোধী সরকার রয়েছে যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য, ক্ষমতার রাজনীতির জন্য পশ্চিমবঙ্গকে রসাতলে, বাংলাকে রসাতলে এবং দুয়ারে জঙ্গির সামনে দাঁড় করে দিচ্ছে। সময় যে বুদ্ধিজীবীরা কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না বলে কবিতা গান বেঁধেছিলেন, তারা কোথায়? তাদের আজকে দায় নিতে হবে। নয় শুধু কাগজ আমরা দেখাবো নয়, তাদের আজকে দায় নিতে হবে। আমি জিষ্ণুবাবুর কাছে আসার আগে অঙ্কন বলছেন যে কাগজ আমরা দেখাবো না বলে গান। আমার তো একটা স্টেজের কথাও মনে আছে, সেই স্টেজের ওপরে ক্যা ক্যা ছি ছি স্লোগান ছিল। আমার যদি টিমের কাছে হাতে রেডি থাকে, একটা ছোট্ট করে স্লোগানটা শোনাতে বলবো। দেখুন মুখগুলো চিনতে পারছেন কিনা, দেখুন মুখগুলো মনে পড়ছে কিনা। ক্যা ক্যা ছি ছি এই স্টেজ থেকে হয়েছিল অ্যান্টি এনআরসি, অ্যান্টি সিএ মুভমেন্টের জন্য। একটু ক্লোজ শট রাখার কথা বলবো। আমি আসছি জিষ্ণুবাবুর কাছে। অনেক এক্সেবারকারেক লোকজন ছিলেন এখানে, এমনকি জয় গোস্বামীর মতো লোকজন পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছিল। নো এনআরসি, দেখুন ওপরে লেখা আছে নো এনআরসি নো সিএ।
আমার কি মনে হয় না, আপনার কি মনে হয় না যে সময় এসে গেছে চোখে চোখ রেখে এই মানুষগুলো, এই সুবিধাজীবীদেরকে, বুদ্ধিজীবী আমি বলতে রাজি নেই, সুবিধাজীবীদেরকে চোখে চোখ রেখে প্রশ্ন করা যে আপনারা কোন বিদেশ থেকে, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশের কোন কোন সংগঠন থেকে টাকা পান যার জন্য এই রাজ্যে বসে দালালিটা করছেন এবং এই জঙ্গিদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ধরনের স্লোগান নিয়ে কাজ করছেন, এই ধরনের গান বাজছেন, কাদের জন্য? সময় আসেনি এখনো প্রশ্ন করা জিষ্ণুবাবু? অবশ্যই শিল্পী সাহিত্যিকদের এই যে ভূমিকা, এর পেছনে কালচারাল মার্কসিজমের একটা বড় অবদান আছে। একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে যে বামফ্রন্টের পেছনে কি দায়িত্ব ছিল, অতি বামপন্থী মানে মাওয়িস্টদেরকে তার কি ভূমিকা ছিল, কালচারাল মার্কসিস্টদের যে কথা এক্ষুনি বললেন, শিল্পী সাহিত্যিক, মেন স্ট্রিম মিডিয়াতে যে কালচারাল মার্কসিস্ট লবি, তাদের কি ভূমিকা ছিল, আর আজকের ক্ষমতা লোভী, আজকের যে ক্ষমতাসীন শাসক দল, তার কি ভূমিকা আছে। খাগড়াগড়ের 14 সালের মানে 2014 সালের বিস্ফোরণের যে ঘটনা, সেটার অ্যানালিসিস করলে কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হবে। শাকিল আহমেদ যে মারা গেছিল, শাকিল আহমেদের যে ভোটার কার্ড হয়েছিল করিমপুর থেকে, নদিয়ার করিমপুর থেকে, সেটা বামফ্রন্টের সাহায্যে এবং ওখানকার কমরেডদের বদান্যতায় হয়েছিল। শাকিল আহমেদ তারপর কি করলেন? শাকিল আহমেদ তারপরে স্লিপার সেল তৈরি করা শুরু করলেন। আর এই সিমুলিয়ার মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো একটু আগে অঙ্কন বলল যে 10,000 মাদ্রাসাকে এই সরকার অনুমোদন দিয়েছিল, খারিজি মাদ্রাসাকে কোনো রকমের ইন্সপেকশন কোনো কিছু না করে 10,000 মাদ্রাসাকে দিয়েছিল, তার থেকে গরিব মেয়েদের তোলা শুরু হলো যাতে স্লিপার সেলে এই আইইডি তৈরি করা যায়। এখন একটা জিনিস কিন্তু আমরা ভুলে গেছি, 2010 সালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতায় ডক্টর ভট্টাচার্য তার ডাইরেক্টর ছিলেন, উনি একটা সাংঘাতিক কথা বলেছিলেন এই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের মানে রেডিও কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোল এক্সপ্লোসিভ মুজাহিদদের সাহায্যে এনেছেন মাওয়িস্টরা, মানে কালচারাল মাওবাদীরা, যারা এক্ষুনি আপনি ছবি দেখালেন যে এই মঞ্চের মধ্যে কালচারাল মার্কসিস্ট যে যাদের সবকা মালিক এক হ্যায়, তার জন্য যারা এই আইইডিকে ভারতবর্ষে এনেছে, এটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতাতে বসে ডক্টর ভট্টাচার্য সেই দিনকে ডাইরেক্টর, তিনি বলেছিলেন আইইডি এনেছে মাওয়িস্টরা কাশ্মীরের মুজাহিদিনের সাহায্যে। কিন্তু যিশুবাবু মনে হচ্ছে নাকি এরপর তাহলে আমরা একটা সেকেন্ড কাশ্মীর হয়ে যাবো? আমার মোদ্দা কথা যেটা, এরপর এখানেও তো পাথর ছোড়া হবে, সেকেন্ড কাশ্মীর হয়ে যাবো আমরা। অধীর রঞ্জন চৌধুরী ফাইনালি বুঝতে পারছেন, দের রায় পর দুরুস্ত হয়, উনি এখন বলছেন যে মালদা মুর্শিদাবাদ আমরা আর হাতে রাখতে পারবো না, কিন্তু বাকিরা কবে বুঝবে? যখনই দেখবেন যে প্যালেস্তাইনের সমর্থনে কেউ বলছে, তাকে আমরা জিজ্ঞাসা করি না কিন্তু যে প্যালেস্তাইনের আসল দোষী কে। প্যালেস্তাইনের এন্টেভিজ যদি আপনি দেখেন, যখন ছিলেন উগান্ডায় নিয়ে গেছিল সেখানকার এয়ার ফ্রান্সের সেই বিমানটিকে, সেখানে কিন্তু মার্কসিস্টরা মানে রেভলিউশনারি যে দল ইউরোপে, তাদের সঙ্গে ওই সময়কার পপুলার ফ্রন্ট, দেখুন কত মিল, পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন, সেই দলটার নাম ছিল, অর্থাৎ একই ছক। পপুলার ফ্রন্ট ভারতে খোলা হয়েছিল যে কারণের জন্য, প্যালেস্টাইনে কিন্তু তার নাম ছিল পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন এক্সটার্নাল অপারেশন, একদম পরিষ্কার এইটার নাম ছিল। একই ফর্মুলা এখানেও কাজ দিচ্ছে, একদম একই ফর্মুলা কাজ করা। আমি জানি না যে মানে সত্যি আমরা কি অপেক্ষায় রয়েছি, এখানে সময় একদম শেষ, আমি এখানেই শেষ করছি, যে সত্যি তাহলে কি একটা সেকেন্ড কাশ্মীর হওয়ার অপেক্ষায় রয়েছি আমরা, দিন গুনছি, নাকি এখনো সময় আছে সত্যিকারের সবাই সব জায়গায় সব রকম দল মত নির্বিশেষে প্রতিবাদ করার বিষয়টাকে কার্যকর করা? আমি জানি না যে এনআরসি কবে হবে, শেষ পর্যন্ত দেখে কবে আইডেন্টিফাই করা যাবে, ততদিনে কি অনেক দেরি হয়ে যাবে না? সমস্ত স্লিপার সেলে কি ছয়লাভ হয়ে যাবে না গোটা পশ্চিমবঙ্গটা? এই প্রশ্ন রাখলাম, উত্তর খুঁজবেন আপনারা যারা এই শোটা আজকে দেখলেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন দেওয়া হলো এই শোতে, ভেবে দেখবেন। সময় একদম শেষ, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।